শুভ সকাল। বিবিএ পাস কোর্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আমাদের নিয়মিত অনলাইন ক্লাস সেশনের আজকের ব্যবসায় যোগাযোগের যে সকল বিষয় নিয়ে আলোকপাত করব সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমরা আজকে কথা বলবো ব্যবসায় যোগাযোগের প্রতিবন্ধকতা কি ধরনের রয়েছে বা তার প্রকারভেদ এবং এই প্রতিবন্ধকতা প্রতিরোধের উপায় কি আছে। আমরা প্রথমে যেই প্রতিবন্ধকতাগুলো দেখেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মতানুযায়ী যেই প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো আমরা আগের ক্লাসে বলেছি। আমরা আজকে আরও কিছু প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে চারটা ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে সাংগঠনিক প্রতিবন্ধকতা, ব্যক্তিগত প্রতিবন্ধকতা, ভাষাগত প্রতিবন্ধকতা এবং অন্যান্য প্রতিবন্ধকতা। সাংগঠনিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে নেতিবাচক সাংগঠনিক পরিবেশ, যোগাযোগ নীতিমালার অনুপস্থিতি, সাংগঠনিক স্তরের আধিক্য, তথ্যের পরিস্থিতি। এরপর হচ্ছে ব্যক্তিগত প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে ব্যক্তিত্বের পার্থক্য, প্রত্যক্ষণগত পার্থক্য, ভীতি বা ভয়, পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ, হেলো প্রভাব আর অমনোযোগ। এবং ভাষাগত প্রতিবন্ধকতা বলতে আমরা যেটা বোঝাই আর কি, যে আমরা কোন ভাষার মানুষের সাথে ডিল করছি। আচ্ছা, এরপর হচ্ছে অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে তথ্য সংক্রান্ত তথ্য ভারাক্রান্ত অবস্থা, ত্রুটিপূর্ণ প্রকাশ, পদমর্যাদা বা ক্ষমতার পার্থক্য, পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব, শোরগোল। এসব প্রতিবন্ধকতার কারণে যোগাযোগের প্রতিবন্ধকতা তৈরি হয়। এখন আমরা এগুলোর একটু ব্যাখ্যায় চলে যাচ্ছি। সাংগঠনিক প্রতিবন্ধকতার মধ্যে হচ্ছে নেতিবাচক সাংগঠনিক পরিবেশ, সংগঠনের শীর্ষ ব্যবস্থাপনার যোগাযোগ বা বার্তা বিনিময়ের প্রতি নেতিবাচক বা নিরুৎসাহব্যঞ্জক মনোভাব সাংগঠনিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এরপর হচ্ছে যোগাযোগের নীতিমালার অনুপস্থিতি। একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে যোগাযোগের ভাবধারা কি হবে যোগাযোগ সংশ্লিষ্ট সুপ্রতিষ্ঠিত নীতিমালার যথাযথ অনুসরণের উপরই তা নির্ভর করে। কোনো সংগঠন এরূপ নীতিমালার অভাব থাকলে বা সঠিক যে নীতিমালা বা কর্মসূচি এগুলোর অভাব থাকলে যোগাযোগ প্রতিবন্ধকতা তৈরি হয়, একটা হ্যাফাজার্ড অবস্থার আবির্ভাব ঘটে। এরপর হচ্ছে সাংগঠনিক স্তরের আধিক্য, যেমন মালিক থেকে কর্মী এদের মধ্যে যত বেশি স্তর থাকবে তাদের যোগাযোগের প্রতিবন্ধকতা তত বেশি হবে। সরাসরি যদি মালিক এবং কর্মীর যোগাযোগ হয় তাহলে ডিরেক্ট একটা নির্দেশনা পাওয়া যায়, কিন্তু এদের মধ্যে অনেকগুলো স্তর হয়ে যখন একটা তথ্য আসে বা একটা তথ্য যায় সেটার মধ্যে কিছু বিচ্যুতি রয়ে যায়। এরপর হচ্ছে তথ্যের পরিশ্রুতি। তথ্যের পরিশ্রুতি বলতে ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন বা তথ্যের বিকৃতি ঘটানোকে বোঝায়। এখানে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বার্থের জন্য বা কোনো স্বার্থপরতার কারণে তথ্যের বিচ্যুতি বা তথ্যের গোপন এই বিষয়গুলো ঘটে থাকে, যা যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। এখন আমরা যাদের সাথে তথ্য নিয়ে যোগাযোগ করছি বা তথ্যের কাজ করছি তাদের ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা থাকে। এর মধ্যে হচ্ছে ব্যক্তিত্বের পার্থক্য, যেমন ব্যক্তিত্ব বলতে কোনো ব্যক্তির মধ্যকার বিভিন্ন বৈশিষ্ট্যের সমাহারকে বোঝায় যা তাকে অন্যান্যদের থেকে
স্বাতন্ত্র্য করে তোলে। গভীর পর্যবেক্ষণে প্রত্যেক ব্যক্তি স্বাতন্ত্র্য ব্যক্তির অধিকারী। ব্যক্তিত্বের এরূপ পার্থক্য অনেক সময় সাবলীল সংবাদ প্রবাহকে বাধাগ্রস্ত করে। এরপর হচ্ছে প্রত্যক্ষণগত পার্থক্য। প্রত্যক্ষণ বলতে কোনো বিষয় ব্যাখ্যা করার ক্ষমতাকে বোঝায়। প্রত্যক্ষণগত বিভিন্নতার কারণে কোনো একটি সুনির্দিষ্ট বিষয়কে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে থাকে। এরপর হচ্ছে ভয় এবং ভীতি। পাল্টা হামলা বা আক্রমণের ভয় অথবা পরিপূর্ণ তথ্য না জানার কারণে সমালোচনার ভয়, এইসব কারণে যোগাযোগ প্রতিবন্ধকতার সম্মুখীন হয় বা যোগাযোগ করতে নিরুৎসাহ বোধ করে। এরপর হচ্ছে পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ। পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ বলতে কোনো সাধারণ বিষয়ে জনগোষ্ঠীর বিদ্যমান ধারণাকে বোঝায়, যার সাধারণ প্রয়োগ যোগাযোগকে ব্যাহত করে। যেমন মনে করা হয় যে পুলিশ বাহিনীর সকল সদস্যই দুর্নীতিবাজ, বা জনশক্তি রপ্তানিকারী আদম ব্যবসায়ী সকল এজেন্সি মিথ্যাবাদী। এই সকল বিষয়ের কারণে আমরা কি করি, যে যোগাযোগের একটা বিশাল প্রতিবন্ধকতা তৈরি হয়। এরপরে আসে কি, হ্যালো প্রভাব। হ্যালো প্রভাব বলতে কোনো ব্যক্তি এক দুটি বৈশিষ্ট্যের আলোকে তার সকল বৈশিষ্ট্যকে বিচার করা। এই যে বিষয়টা, এটাকেই বলা হয় হচ্ছে হ্যালো ইফেক্ট। যেমন একজন ব্যবস্থাপক দেখলেন যে তার একজন অধস্তন নিয়মিত উপস্থিতি ভালো। অধস্তনের এ গুণের উপর ভিত্তি করে তিনি ধরে নিলেন যে ওই অধস্তনের আচরণ, উৎপাদনশীলতা বা কার্যের মান ইত্যাদি সবকিছুতেই ভালো, যা অনেক ক্ষেত্রে ভুল প্রমাণ হতে পারে। এরপর হচ্ছে অমনোযোগ। অনেক সময় সংবাদ গ্রহণে যথাযথ মনোযোগ না দেওয়ার কারণে প্রাপক উক্ত সংবাদ যথাযথভাবে উপলব্ধি করতে পারে না। এতে যোগাযোগের ফলপ্রসূতা ব্যাহত হয়। সাধারণত অতিরিক্ত কর্মভারগ্রস্ততা বা সংবাদ প্রতি অনাগ্রহ বা রোগাক্রান্ত অবস্থা অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে সংবাদ গ্রহীতা অমনোযোগী হতে পারে। এরপর হচ্ছে ভাষাগত প্রতিবন্ধকতা। কার্যকর যোগাযোগে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাষাগত বিকৃতি মারাত্মক প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। সাধারণত বার্তায় বহু অর্থবোধক শব্দ, জটিল শব্দ, কারিগরি শব্দ, পেশাগত শব্দ, আঞ্চলিক শব্দ এই ব্যবহারের কারণে যোগাযোগের ভাষাগত প্রতিবন্ধকতা দেখা দেয়। সাধারণত ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক মানুষ যখন যোগাযোগে লিপ্ত হয় তখনই ভাষাগত প্রতিবন্ধকতার এই রূপ পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে অন্যান্য যে সকল প্রতিবন্ধকতা রয়েছে, যেমন তথ্যের ভারাক্রান্ততা। যেমন তথ্য ভারাক্রান্ত অবস্থাও যোগাযোগ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। সাধারণত কোনো ব্যক্তিকে একই সময়ে অতিরিক্ত তথ্য প্রদান করা হলে সে ব্যক্তি তথ্য ভারাক্রান্ত নিপতিত হয়। এমতো অবস্থায় সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যেতে পারে। এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ প্রকাশ। প্রেরক কর্তৃক বার্তার ত্রুটিপূর্ণ প্রকাশও যোগাযোগকে বাধাগ্রস্ত করে, এটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। এরপর হচ্ছে যে পদমর্যাদা বা ক্ষমতার পার্থক্য। ভিন্ন পদমর্যাদা ও ক্ষমতার কারণে ব্যক্তিত্বে ভিন্নতার সৃষ্টি হয়, যে কারণে ভিন্ন পদমর্যাদার ব্যক্তির মধ্যে যোগাযোগের প্রতিবন্ধকতা দেখা দেয়। সাধারণত ঊর্ধ্বতন নির্বাহীগণ অনেক সময় শুধুমাত্র পদমর্যাদার ভিন্নতার কারণে তাদের অধস্তনদের পরামর্শ বা সুপারিশ গ্রহণ করতে দ্বিধাবোধ করে। এরপর হচ্ছে পরিবর্তনের প্রতি নেতিবাচক মনোভাব। কিছু কিছু মানুষ তাদের স্বভাবের কারণে সাংগঠনিক কার্যক্রমের যে কোনো পরিবর্তনকে প্রতিরোধ করার চেষ্টা চালায় বা অপছন্দ করে। তাই এরূপ ব্যক্তিবর্গের অমনোযোগিতা, অসহযোগিতা, মিথ্যা বর্ণনা, গুজব এই বিষয়গুলোর মাধ্যমে পরিবর্তন সংক্রান্ত যে কোনো যোগাযোগকে অসম্ভব করে তোলে। এরপর হচ্ছে শোরগোল। বাহ্যিক পরিবেশের উপাদান শোরগোল, কোলাহল, শব্দদূষণ এই বিষয়গুলো কার্যকর যোগাযোগ স্থাপনে বাধার সৃষ্টি করে। সাধারণত মৌখিক যোগাযোগ সুষ্ঠু সংবাদ প্রবাহে শোরগোল বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ডাক বিভাগের অবস্থা লিখিত যোগাযোগের ক্ষেত্রেও এ ধরনের একটি বাধা। এরপরে আসি আমরা যে এই যে যোগাযোগের প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি বা কিভাবে দূর করতে পারি। প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সুস্পষ্ট সাংগঠনিক নীতিমালা প্রয়োগ করতে পারি।
একটা সংগঠনের যদি সুস্পষ্ট কর্মপদ্ধতি এবং কর্মসূচি থাকে, সেক্ষেত্রে তা অর্জনের জন্য যোগাযোগটাও সঠিকভাবে করা সম্ভব হয়। এর ফলে যোগাযোগ সফল হয়। এরপর হচ্ছে কর্মসংগঠনের কাঠামোর পুনর্বিন্যাস। সমগ্র সংগঠনের অনুকূল যোগাযোগ পরিবেশ তৈরি করতে হবে। যেমন শ্রমিক এবং কর্মীদের মধ্যে যদি অনেক বেশি স্তরের সমস্যা থাকে, সেক্ষেত্রে স্তরগুলোকে কমিয়ে নিয়ে আসা বা প্রয়োজন অনুযায়ী যোগাযোগটা যেভাবে করা সহজ হয় সেই পদ্ধতি গ্রহণ করা। এরপর হচ্ছে গ্রহীতা সম্পর্কে ধারণা প্রতিষ্ঠা করা। এইখানে যারা সংবাদ প্রেরণ করবে তাদেরকে অবশ্যই সংবাদ গ্রহীতার বা তাদের ধারণ ক্ষমতা সম্পর্কে পূর্ব আইডিয়া নিতে হবে বা পূর্ব ধারণা নিতে হবে। তাদের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা অনুযায়ী সেভাবেই যোগাযোগ করতে হবে। এরপর হচ্ছে কার্যকর যোগাযোগ পরিকল্পনা গ্রহণ। যোগাযোগের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, কার্যকর যোগাযোগ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বহুলাংশে দূর করা যায় এবং এরূপ পরিকল্পনা যোগাযোগের ক্ষেত্রে সম্ভাব্য কি কি সমস্যা হতে পারে তা বিবেচনায় এনে সেভাবে সমাধান করা যায়। এরপর হচ্ছে যথাযথ মাধ্যম নির্বাচন। এটা হচ্ছে অনেক বড় একটা মাধ্যম, যে যোগাযোগের মাধ্যম বা চ্যানেলের যথার্থতার উপর যোগাযোগের কার্যকারিতা অনেকখানি নির্ভর করে। তাই সংবাদের গুরুত্ব, যোগাযোগের পরিবেশ, সংবাদ গ্রাহকের জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিবেচনাপূর্বক যোগাযোগ মাধ্যম নির্বাচন করা আবশ্যক। এরপর হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার। আধুনিক ও উন্নত যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে যোগাযোগকে অধিক ফলপ্রদ করে তোলা সম্ভব। এক্ষেত্রে বর্তমানে তথ্য প্রযুক্তি ব্যবস্থা এতটাই উন্নতি লাভ করেছে যে ঊর্ধ্বতন দ্রুত দূরের যে কোনো স্থানে যোগাযোগ প্রতিষ্ঠা বা কাজ তত্ত্বাবধান ও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে। এরপর হচ্ছে যথাযথ ভাষার ব্যবহার। যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধির জন্য ভাষা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা একান্ত অপরিহার্য। জটিল, দ্ব্যর্থবোধক, কারিগরি, আঞ্চলিক শব্দ ও ভাষা বর্জনপূর্বক যোগাযোগের সহজ সরল ভাষা ব্যবহার করা উচিত। ফলাবর্তনের অবস্থা। যোগাযোগকে কার্যকর করার লক্ষ্যে ব্যবস্থাপককে তাদের অধস্তনদেরকে ফলাবর্তন প্রদানে উৎসাহিত করতে হবে। যোগাযোগের বাধা দূর করতে পারে ফলাবর্তন পদ্ধতি সহজ এবং স্বাভাবিক হলে তখন তাকে বাধাই অপসারণ করতে হয়। তারপর হচ্ছে ব্যবস্থাপনার উন্নয়ন। যোগাযোগ বিষয়ক নৈপুণ্যতা বৃদ্ধি করে সংগঠনের ব্যবস্থাপনার উন্নয়ন একান্ত অপরিহার্য। কর্তৃত্বপরায়ণতা, বিকেন্দ্রীকরণ, কম্পিউটার ও যোগাযোগ বিষয়ক বিভিন্ন ইলেকট্রনিক পদ্ধতির উপর ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন, প্রশিক্ষণ, কার্যক্রম গ্রহণ ইত্যাদির মাধ্যমে ব্যবস্থাপনার উন্নয়ন সাধন করা যায়। এরপর হচ্ছে যে যোগাযোগ প্রশিক্ষণ, এরপর হচ্ছে আনুষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন, অনানুষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন, অতি আনুষ্ঠানিকতা পরিহার করা, পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন, তথ্য ভারাক্রান্ত অবস্থা দূরকরণ এবং যোগাযোগের নিরীক্ষা। এই যে বিষয়গুলো, যেমন যোগাযোগের জন্য প্রশিক্ষণ, এখন আমরা যদি উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করতে চাই, সেটাকে সঠিকভাবে যাদের কাছে পৌঁছবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আগে পরিচিত করে তুলতে হবে। এরপরে হচ্ছে একটা যোগাযোগের ক্ষেত্রে অতি ফর্মালিটিস বা আনুষ্ঠানিকতা যেটা আছে সেটা দূর করতে হবে। আবার অনানুষ্ঠানিক বা সাথে সাথেই কোনো মিটিং মিছিল করে এরকম কোনো যোগাযোগ করতে হবে এমন না। যেই সংবাদটা যখন আসে এবং যেভাবে দিলে সহজে বোধগম্য হয় সেভাবেই করতে হবে। আর বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের যোগাযোগের সমস্যাবলী। এখন আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের যোগাযোগ সমস্যা বলে কি কি আছে। সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে অত্যাধিক সাংগঠনিক স্তর। সাংগঠনিক স্তর কি সেটা আমরা খুব ভালো করেই বুঝেছি এবং বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে এই সাংগঠনিক স্তরগুলো অধিক মাত্রায় পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে ফলাবর্তনের অনুপস্থিতি। বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানের এই যে যোগাযোগের প্রতিবন্ধকতার মধ্যে ফলাবর্তনের প্রতিবন্ধকতা বা অনুপস্থিতি, এটা
একটা বড় স্থান দখল করে আছে। এখানে আমরা একটা তথ্য বা ইনফরমেশন প্রেরণ করেই খালাস হয়ে যায়, আমরা সেটার যে একটা প্রভাব রয়েছে বা ফলাবর্তন রয়েছে সেটা সম্পর্কে যাচাই বাছাই করি না। এরপর ফলাবর্তন নিশ্চিতকরণ এবং যোগাযোগের উদ্দেশ্য অর্জন নিশ্চিত করার স্বার্থে ব্যবস্থাপকগণকে অধস্তনদের নিকট থেকে ফলাবর্তন প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। অধস্তনদের ফলাবর্তন বা প্রাপ্তি উত্তর নিশ্চিত করার জন্য বিভিন্ন সভা সেমিনার আয়োজন করা যেতে পারে। এরপর যোগাযোগের প্রশিক্ষণ প্রদান। সংগঠনের কর্মীদের যোগাযোগ নৈপুণ্যতা বৃদ্ধির লক্ষ্যে এদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা উচিত। সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক একান্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগভুক্ত পক্ষসমূহের মধ্যকার সম্পর্কের উপরই এই সকল পক্ষসমূহের কর্তৃক প্রেরিত সংবাদ অন্য পক্ষকে কিভাবে গ্রহণ করবে তাই সংগঠনের একটি কার্যকর যোগাযোগ পরিবেশ নিশ্চিতকরণে এক পক্ষকে অন্য পক্ষ সহযোগিতা প্রদান করে। এরপর আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে সেটা একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে এবং আমরা অলরেডি এই প্রভাবটা পেয়ে আসতেছি। তার মানে আধুনিক যোগাযোগের যে প্রযুক্তির ব্যবহার এটা আমাদের যোগাযোগ প্রতিবন্ধকতাকে অনেকাংশে রোধ করেছে। এরপর অনানুষ্ঠানিক যোগাযোগ স্থাপন। আনুষ্ঠানিক যোগাযোগের সীমাবদ্ধতা দূর করে কার্যকর যোগাযোগ সংগঠনের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যোগাযোগ চ্যানেলের ব্যবহারের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগ চ্যানেলকেও কার্যকর রাখতে হবে এবং সেটা বাংলাদেশের যোগাযোগের কার্যকারিতা বাড়াতে খুবই ফলপ্রসূ হবে। এরপর ব্যবস্থাপনার পক্ষপাতহীন মনোভাব। সংগঠনের ব্যবস্থাপনার রাজনৈতিক, আঞ্চলিক, ধর্মীয় পক্ষপাত মুক্ত হওয়া উচিত। ব্যবস্থাপনার এরূপ নিরপেক্ষ মনোভাব সমগ্র সংগঠনের একটি মুক্ত ও সাবলীল যোগাযোগ পরিবেশের উন্মেষ ঘটায়। তাহলে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারের আজকে পুরোটাই শেষ হলো বা কমপ্লিট হয়ে গেল। আমরা পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আর তোমরা অবশ্যই এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিয়মিত মাস্ক পরে কাজকর্ম করবে এবং সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তাহলে আজকের মতো আমাদের অনলাইন ক্লাসের এখানেই সমাপ্তি হচ্ছে। আশা করছি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।